নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অসীম রায়, সহকারী শিক্ষক গণিত, বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আজকে তোমাদের আমি হাজির হয়েছি দশম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। আমার এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলবে। আজকে আমি যে টপিকসটা শুরু করব সেটা শেষ না হওয়া পর্যন্ত কন্টিনিউ চলতেই থাকবে। অর্থাৎ আজকে আমি যে অংশটা শুরু করব এই অংশটা শেষ না হওয়া পর্যন্ত আমি অন্য পাঠে যাব না। তাহলে দেখা যাক, এবার আমরা একটা ভিডিও দেখি। ভিডিওতে দেখা যাক যে তোমাদের জন্য কি অপেক্ষা করতেছে। হ্যাঁ, তোমরা ভিডিও দেখছো। ভিডিও থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের আজকের পাঠ হলো বৃত্ত। আজকের পাঠ হলো কি? বৃত্ত। তাহলে আজকে আমি কি নিয়ে আলোচনা করব? বৃত্ত নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হলো যে বৃত্ত কাকে বলে। দেখো, তোমরা ভিডিওতে দেখছো বৃত্ত কিভাবে তৈরি হয়, বৃত্তর ব্যাসার্ধ, বৃত্তর ব্যাস। তারপর আমি একটু আলোচনা করি। আলোচনা শেষে সরাসরি আমি চলে যাব প্রমাণে। দেখো, আমি একটা বৃত্ত আঁকি। দেখো, এই হলো একটা বৃত্ত, এই হলো এর কেন্দ্র, এটা হলো এর ব্যাসার্ধ। অর্থাৎ তাহলে বৃত্তর সংজ্ঞাটা কি দাঁড়ায়? বৃত্তর সংজ্ঞাটা হবে একটি নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বিন্দুগুলোর সঞ্চার পথ যে বক্ররেখা তৈরি করে তাকে বৃত্ত বলে। আবার বলছি, একটি নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বিন্দুগুলোর সঞ্চার পথ যে বক্ররেখা তৈরি করে তাকে বৃত্ত বলে। অর্থাৎ দেখো, এই হলো নির্দিষ্ট একটা বিন্দু, এই হলো নির্দিষ্ট দূরত্ব। এখানে যে বিন্দুগুলোর সঞ্চার পথ আছে, এই সঞ্চার পথ একটা বক্ররেখা তৈরি করছে, একটা আবদ্ধ বক্ররেখা তৈরি করছে। তাহলে এই আবদ্ধ বক্ররেখা এগুলো আমাদের বৃত্ত। আর নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় বৃত্তের কেন্দ্র, আর নির্দিষ্ট দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। আর যে আবদ্ধ বক্ররেখা তৈরি করছে তাকে বলা হয় বৃত্তের পরিধি। আর পরিধি দ্বারা আবদ্ধ যে অংশটা আছে একে বলা হয় বৃত্তক্ষেত্র। বৃত্তক্ষেত্র অর্থাৎ বৃত্তের ভিতরের অংশটাকে বলা হয় বৃত্তক্ষেত্র। এরপর দেখো, আমরা আসি বৃত্তের ব্যাস। অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে যে যা গমন করে তাকে বৃত্তের ব্যাস বলে। এখন আমরা বলছি কি, বৃত্তের কেন্দ্র দিয়ে যে যা গমন করে। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, যা কি? হ্যাঁ, আমি যার সংজ্ঞা দিছি। দেখো কিভাবে সংজ্ঞাটা দেওয়া যায়।
এ হলো পরিধির উপর একটা বিন্দু, এই একটা বিন্দু, দুইটা কি করলাম, সংযোগ করলাম। সংযোগ করলে কি পাইছি, একটা সরল রেখা অংশ পাইছি। অর্থাৎ পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুর সংযোগ সরল রেখাংশকে যা বলে। পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুর সংযোগ সরল রেখাংশকে যা বলে। আর যে যেটা কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ যদি এটা কেন্দ্র দিয়ে যায় তাহলে এই যাকে বলা হয় কি আমাদের ব্যাস, যাকে বলা হয় কি আমাদের ব্যাস। আর এখানে একটা প্রশ্ন বলে রাখি, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে জ্যা আর ব্যাস এর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, জ্যা আর ব্যাস এর মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। সেটা হলো সকল ব্যাসেই জ্যা, কিন্তু সকল জ্যা ব্যাস নয়। দেখো এখানে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, দুইটা বিন্দুর সংযোগ সরল রেখাংশ একটা জ্যা তৈরি করছে। এইটা সি, এইটা ডি, এটাও কিন্তু একটা জ্যা তৈরি করছে। আর এই জ্যা কি দিয়ে গেছে, কেন্দ্র দিয়ে গেছে। এই কারণে সিডি হইল ব্যাস, আর এবি হইল কি জ্যা। তাহলে বলতে পারো যে স্যার তাহলে সিডি কি জ্যা না? হ্যাঁ, সিডিও জ্যা, সিডিও জ্যা। এই জ্যাটা, এই জ্যা কেন্দ্র দিয়ে গমন করছে, এই কারণে এই জ্যাটা হয়ে গেছে কি ব্যাস। আর এখানে দেখো এবি, এটা কেন্দ্র দিয়ে যায় না, এই কারণে এটা ব্যাস নয়। এ কারণে বলা হয় সকল ব্যাসেই জ্যা, কিন্তু সকল জ্যা ব্যাস নয়। এবারে তোমরা আসো, আজকে যে আমরা প্রমাণটা করাবো। তোমাদের বইয়ের উপপাদ্য 1, দেখো প্রমাণটা এভাবে। কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ব্যাস ভিন্ন কোন জ্যা। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ব্যাস ভিন্ন কোন জ্যা। এম এ বি এর মধ্যবিন্দু, এম এ বি এর মধ্যবিন্দু। প্রমাণ করো যে ওএম লম্ব এবি, অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ব্যাস ভিন্ন কোন জ্যা, এম এবি এর মধ্যবিন্দু। প্রমাণ করো যে ওএম লম্ব এবি। তাহলে আসো আমরা এখন প্রমাণটা করি। এখন এখানে প্রশ্ন আছে, বলতে পারো যে স্যার আমরা যখন সৃজনশীল প্রশ্ন করি ক্লাসে তো আপনারা অনেকেই পড়ান, কিন্তু স্যার হুবহুব তো কমন করে না, আমরা তো হুবহুব লেখে আসতে পারি না। তাহলে এমন কি কোনো পদ্ধতি আছে যে পদ্ধতিতে আমরা জ্যামিতি লেখে আসতে পারবো, অর্থাৎ জ্যামিতি আমাদের মুখস্থ করা লাগবে না? হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, সে পদ্ধতি আছে। দেখো তোমার পদ্ধতিটা কি। আজকে যদি আমরা এই জ্যামিতিটা করাই, এই জ্যামিতিটা তোমাদের যদি মুখস্থ করা না লাগে তাহলেই তোমরা বলবা যে না স্যার জ্যামিতি মুখস্থর বিষয় না, জ্যামিতি বুঝা লেখা যায় যদি এর সূত্র আগে থেকে জানা থাকে। তোমরা বীজগণিত করছো, ত্রিকোণমিতি করছো, পরিসংখ্যান করছো, প্রত্যেকটা সূত্র পড়ে নিছো আগে, তাই না? কিন্তু কখনো কি চিন্তা করছো জ্যামিতি পড়ার আগে জ্যামিতির কিছু সূত্র আছে? হ্যাঁ, নিশ্চয়ই জ্যামিতির কিছু সূত্র আছে। আমি এটা আলোচনা করার আগে, এই প্রমাণ করার আগে, এটা প্রমাণের জন্য কোন কোন সূত্র প্রয়োগ করতে হবে সেই সূত্রটা আমি তোমাদের লিখে দেব, তারপর আমরা এটা প্রমাণ করব। এখন তোমরা একটু দেখো যে বর্ণনার আলোকে, উপরে যে বর্ণনা আছে সেই বর্ণনার আলোকে আমাদের চিত্র আঁকতে হবে। চিত্র এঁকে তারপর আমাদের করতে হবে। তাহলে প্রথমে কি বলছে
ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই দেখো আমরা আঁকলাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এ হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এবি ব্যাস ভিন্ন কোনো জ্যা, অর্থাৎ এবি ব্যাস হতে পারবে না, তার মানে বাইরে যাবে। এবি ব্যাস ভিন্ন কোনো জ্যা। এখন দেখো এই চিত্রটা মানে এবি ব্যাস, এটা আমরা এভাবে দিলেও পারতাম, এভাবে দিলেও হবে, এভাবে দিলেও হবে, অর্থাৎ একভাবে করলেই হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমার মনে হয়েছে এভাবে দেই, তাই আমি এভাবে দিছি, তোমরা এভাবে দিলেও হবে। এবি ব্যাস ভিন্ন কোনো জ্যা। দেখো বলছে কি এম, এম হলো কার মধ্যবিন্দু? এবি এর মধ্যবিন্দু। এখন প্রশ্ন আছে মধ্যবিন্দু কি? মধ্যবিন্দু হলো যে বিন্দু একটি রেখাকে, রেখা অংশকে বা রশ্মিকে সমান দুই ভাগে ভাগ করে। মধ্যবিন্দু হলো একটি রেখাকে বা একটি রেখা অংশকে বা একটি রশ্মিকে সমান দুই ভাগে ভাগ করে, সেটা কি আমাদের? সেটাই হলো আমাদের মধ্যবিন্দু। দেখো যদি এ বি এর মধ্যবিন্দু এম হয়, তাহলে বলা যাবে এম সমান সমান কত? বিএম। এরপরে বলছে কি প্রমাণ করো যে ও এম লম্ব এবি। এখন তোমরা বলতে পারো স্যার একটা জ্যামিতির অঙ্কন লাগবে কি লাগবে না সেটা আমরা কিভাবে বুঝবো? আর বিশেষ নির্বাচন দেখি যে কখনো কখনো আসে যোগ করা লাগলে কোনোটা করে বিশেষ নির্বাচনে, কোনোটা করে অঙ্কনে। স্যার আমরা বুঝতে পারি না যে কোনটা বিশেষ নির্বাচনে করব, কোনটা আমরা অঙ্কনে করব। দেখো এক্ষেত্রে আমি বলবো যেটা আমাদের প্রমাণে আছে সেটা যদি যোগ করা লাগে তাহলে সেটা যাবে বিশেষ নির্বাচনে, অর্থাৎ যেটা প্রমাণে আছে সেটা যদি যোগ করার প্রয়োজন হয় তাহলে সেটা যাবে বিশেষ নির্বাচনে। আর প্রমাণ ব্যতীত, প্রমাণে নাই কিন্তু যোগ করা লাগবে, এটাকে বলা হয় অতিরিক্ত অঙ্কন, সেটা যাবে আমাদের অঙ্কনে। অর্থাৎ প্রমাণের স্বার্থে অতিরিক্ত কিছু অঙ্কন করা। এখন এখানে কি হবে? দেখো এখানে এবি বলছে, দেখো এবি যোগ করা আছে, কোনো সন্দেহ নাই। ও এম কি যোগ করা আছে? ও এম তো প্রমাণে আছে, তাই না? ও এমটা প্রমাণে আছে, কিন্তু ও এম তো এখানে যোগ করা নাই। হ্যাঁ, এখানে ও এম যোগ করতে হবে এবং সেটা যাবে বিশেষ নির্বাচনে। আমরা বিশেষ নির্বাচনে লিখবো ও কমা এম যোগ করি। তাহলে দেখো আমাদের প্রমাণে আছে ও এম, আমরা ও এম যোগ করলাম। আছে এ বি, সেই এ বি আমরা যোগ আগেই আমাদের করে আছে। তাহলে বিশেষ নির্বাচন কি হবে? দেখো বিশেষ নির্বাচন এটা আমাদের দেওয়া আছে। দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ব্যাস ভিন্ন কোন জ্যা এম এবি এর মধ্যবিন্দু। এখন আমাদের লিখতে হবে ও কমা এম যোগ করি। যেটা আমি তোমাদের বলছিলাম এটা প্রমাণে আছে, এই কারণে ও এম যোগ করা লাগলে সেটা আমরা যোগ করব। তবে বিশেষ নির্বাচনে প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি। দেখো এই প্রমাণের ক্ষেত্রে যদি আমরা এই এম কোণ 90 ডিগ্রি যদি প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এটা পরস্পর লম্ব। আমাদের মূল টার্গেট ও এম এ অর্থাৎ এ এম ও যদি আমরা 90 ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। দেখো এই ক্ষেত্রে আমরা কোন সূত্র প্রয়োগ করব? তাহলে দুইটা সমান প্রমাণ করার জন্য আমাদের সর্বসমতার সূত্র আছে।
এখন প্রশ্ন হলো সর্বসমতা কিসের জন্য? বৃত্তের জন্য না ত্রিভুজের জন্য? হ্যাঁ, সর্বসমতা হলো আমাদের ত্রিভুজের জন্য। অর্থাৎ আমরা জানি একটা ত্রিভুজের 6টি অংশ আছে, 3টি বাহু আর 3টি কোণ। যদি ত্রিভুজটা সর্বসম হয় তাহলে একটা ত্রিভুজের 3টি বাহু ও 3টি কোণ, অপর একটি ত্রিভুজের 3টি বাহু ও 3টি কোণ সমান হবে। তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুটি সর্বসম। সর্বসম সূত্র আছে আমাদের 4টা। 1 বাহু বাহু বাহু, 2 বাহু বাহু কোণ, 3 নম্বরে কোণ বাহু বাহু, 4 নম্বরে আছে সমকোণ অতিভুজ যে কোনো একটি বাহু। বাহু 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 বলতে বোঝায় একটা ত্রিভুজের 3টি বাহু আর একটা ত্রিভুজের 3টি বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। বাহু বাহু কোণ বলতে বোঝায় একটি ত্রিভুজের 2টি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ, অপর একটি ত্রিভুজের 2টি বাহু ও অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। বাহু কোণ কোণ একটা ত্রিভুজের 2টি কোণ ও এদের অন্তর্ভুক্ত বাহু, একটা ত্রিভুজের 2টি কোণ এদের অন্তর্ভুক্ত বাহু, অপর একটি ত্রিভুজের 2টি কোণ ও অন্তর্ভুক্ত বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। শেষেরটা আছে কি সমকোণী, অর্থাৎ দুইটা সমকোণী ত্রিভুজের সমকোণ অতিভুজ আর যে কোনো একটি বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা কি হবে? সর্বসম। তাহলে এখানে আমরা কোনটা প্রয়োগ করব? তাহলে আমাদের ত্রিভুজ বানানো লাগবে। যদি আমাদের ত্রিভুজ বানাইতে হয় তাহলে কি করা লাগবে? একটু অঙ্কন করা লাগবে। ও কমা এ ও কমা বি যোগ করি। দেখো অঙ্কন, ও কমা এ এবং ও কমা বি যোগ করি, করলাম। এখন বলতে পারো তাহলে আমরা বলছিলাম দেখো যে সর্বসমতার সূত্র নেব। হ্যাঁ, এখানে দুটো ত্রিভুজ হয়েছে তাই না? দেখো এখানে ও এ সমান সমান ও বি, কারণ হলো কি আমরা জানি সূত্র আছে একই বৃত্তের ব্যাসার্ধ সমান, অর্থাৎ একই বৃত্তে যদি একাধিক ব্যাসার্ধ থাকে সেগুলো সমান। অর্থাৎ আমরা বলতে পারি ও এ সমান সমান ও বি, কারণ হলো কি একই বৃত্তের ব্যাসার্ধ। এ এম সমান সমান বি এম, এর অর্থ কি এম ছিল কার মধ্যবিন্দু? এ বি এর মধ্যবিন্দু। বলছিলাম মধ্যবিন্দু একটা বাহু রেখা বা সরলরেখা অংশকে সমান 2 ভাগে ভাগ করে, এই কারণে এম সমান সমান বি এম। এরপর দেখো দুইটা ত্রিভুজের মধ্যে ও এম উভয় ত্রিভুজের মধ্যে আছে। এম কি আছে? এম উভয় ত্রিভুজের মধ্যে আছে। দেখো ও এম আমাদের কি আছে? উভয় ত্রিভুজের মধ্যে আছে। তাহলে ও এম আমাদের কি বাহু? সাধারণ বাহু। তো দেখো আমাদের প্রমাণ। ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এর মধ্যে ও এ সমান সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। এম সমান সমান বিএম, কারণ হলো এম এ বি এর মধ্যবিন্দু। ওএম সমান সমান ওএম সাধারণ বাহু, অর্থাৎ কি এরা উভয় ত্রিভুজের মধ্যে আছে। আমরা বলতে পারি দেখো সেই সূত্র বাহু বাহু বাহু, অর্থাৎ এই ত্রিভুজের ও এ এম ত্রিভুজের 3টি বাহু, ও বি এম ত্রিভুজের 3টি বাহু সমান। ত্রিভুজটা কি সর্বসম। এই সর্বসম হওয়ার কারণে এ কোণ সমান সমান বি কোণ, তারপর ও এ এম কোণ সমান বি ও এম কোণ, ও এম এ কোণ সমান ও এম বি কোণ। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। ও এ এম সর্বসম ও বি এম। তাহলে আমরা বলতে পারি কোণ এ এম ও
সমান কোণ বিএমও। এখন দেখো এই যে কোণটা, এই যে একটা কি কোণ, দুইটা মিললে হলে 180 ডিগ্রি, অর্থাৎ সরল কোণ। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং কোণ এএমও যোগ কোণ বিএমও সমান কয় সমকোণ? 2 সমকোণ। বা এএমও যোগ বিএমওর মান কত পাইছি? এএমও সমান কয় সমকোণ? 2 সমকোণ। বা 2 এএমও সমান কয় সমকোণ? 2 সমকোণ। সুতরাং এএমও তাহলে 2 দিয়ে কাটা যায়, তাহলে কত হয় এখানে? 1 সমকোণ। যেহেতু 1 সমকোণ হয়েছে, তাহলে আমরা বলতে পারি সুতরাং ওএম লম্ব কত? এবি। এখন দেখো এই প্রমাণটা আমি এভাবে করছি সরল কোণ নিয়ে, অর্থাৎ এএমও আর বিএমও। দেখো তোমরা একটু এএমও যোগ বিএমও, অর্থাৎ আমি সরল কোণ, এক সরল কোণ সমান সমান 2 সমকোণ। তাহলে এখানে আমি বিএমওর মান কত পাইছি? এএমও বসা দিলাম। এএমও কয়টা আছে? 2টা। তাহলে 2 2 কাটা যায়, কয় সমকোণ হয়? 1 সমকোণ। তাহলে ওএম লম্ব কত? ওএম লম্ব এবি। দেখো এই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারতাম, সেটা হলো আমরা জানি রৈখিক যুগল কোণ, অর্থাৎ যদি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় এবং তারা যদি একই সরলরেখায় অবস্থিত হয়, তাহলে তাদেরকে বলা হয় রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। যদি তাদের পরিমাপ সমান, তাদের ভিন্ন ভিন্ন সমান হবে। দেখবা এই প্রমাণটা তোমাদের বইতে পড়ছে যে এখান থেকে এর পরে তারা করে নাই, তারা লিখে গেছে যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং তাদের পরিমাপ সমান, সুতরাং এই দুইটা সমান সমান 90 ডিগ্রি, সুতরাং ওএম লম্ব এবি। আমি এটা সে রৈখিক যুগল না করে একটু ব্যতিক্রম ভাবে করছি। তোমরা এখান থেকে বইটা করতে পারো অথবা এটাও তোমরা করতে পারো। আবার দেখো, আবার একটু আমরা আলোচনা করি। আমরা দুইটা ত্রিভুজ দিছি, একটা হলো ও এম আর ও বি এম। এর ও এ সমান সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। এম সমান সমান বি এম। এম হলো মধ্যবিন্দু, কার মধ্যবিন্দু? এ বি এর মধ্যবিন্দু। তাহলে ও এম সমান কি? ও এম। তাহলে ত্রিভুজ দুটা কি? সর্বসম। সর্বসম কি পেলাম আমরা? সেই সূত্রগুলো ছিল একটি ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের 3টি বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। সেই আমরা সর্বসমতার সূত্র নিছি। আর নিছি কি? ত্রিভুজের মানে সরল কোণ, অর্থাৎ রৈখিক যুগল কোণ সমান সমান হলে 180 ডিগ্রি, বা সরল কোণ হলে 180 ডিগ্রি বা 2 সমকোণ। এখানে আমরা সেই সূত্র ব্যবহার করছি। এএমও সমান যোগ বিএমও সমান কয় সমকোণ? 2 সমকোণ। সেখানে আমরা মান বসায় করে গেছি। তাহলে তোমরা নিশ্চয়ই জ্যামিতিটা বুঝতে পারছো। আর তোমাদের দেখো এই জ্যামিতিটা যারা 8ম শ্রেণীতে আসো তাদেরও এই জ্যামিতিটা আছে, যারা 10ম শ্রেণীতে আসো, 9ম শ্রেণীতে আসো তাদেরও জ্যামিতিটা আছে। আমি আজকে আশা করব এই ক্লাসটা 8ম, 9ম এবং 10ম 3 শ্রেণীর এই কাজে লাগবে। তাহলে আসা আমাদের বাড়ির কাজ। দেখি এটা এবার উল্টিয়ে দেব। তোমরা একটু দেখো তো জ্যামিতিটা উল্টিয়ে করতে পারো কিনা। এখন বলবো স্যার উল্টা কিভাবে? দেখো উল্টা কিভাবে মুসলাম। দেখো জ্যামিতিটা তোমরা একটু উল্টা করে আনবা, অর্থাৎ ওএম লম্ব এবি হলে প্রমাণ করো যে এম এবি এর মধ্যবিন্দু। এটা আমাদের কি কাজ?
বাড়ির কাজ। তোমরা এটা অবশ্যই চেষ্টা করবা। যেহেতু দেখো এখানে লম্ব আছে, আমি একটু ইউজ দিয়ে দিই। এখানে লম্ব আছে, লম্ব থাকলে অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ হলে সমকোণী ত্রিভুজ যে কোনো একটা বাহুদের তোমরা করে ফেলবা। তো আজকে যারা আমার সাথে ছিলাম তোমাদের সকলকে ধন্যবাদ আমার ক্লাস দেখার জন্য। আগামীতে যে ক্লাস আছে আমরা এই বাড়ির কাজটা সমাধান করার চেষ্টা করব। যেহেতু স্কুল বন্ধ, সেহেতু তোমাদের বাড়ির কাজটা তোমরা যথাযথভাবে করছো কিনা সেটা আমি আগামী দিন করে দেব, তোমরা নিজেরা মিলিয়ে নিতে পারবা। আর আমাদের এই ক্লাসগুলো আমার এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে, অর্থাৎ একটার পর একটা জ্যামিতিগুলো আমরা করাবো। আমি বৃত্ত দিয়ে শুরু করছি, আগামী ক্লাসে আমি এর পরেরটা করাবো, তারপরে করাবো। এভাবে আমরা সামনের দিকে আগাবো। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আর তোমরা সবাই ঘরে থাকবা, মাস্ক ব্যবহার করবা, কিছুক্ষণ পর পর হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিবা। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই কামনায় করছি। ধন্যবাদ সকলকে।